একজন সৎ, নির্ভীক এবং সাহসী সাংবাদিকতার প্রতীক। গণমাধ্যমের স্বাধীনতা, গণতন্ত্র এবং সার্বভৌমত্বের প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি। যখন এই গণতন্ত্র বিপদগ্রস্ত হয়েছে, রুহুল আমিন গাজীর সরকারের সামনে এসে দাঁড়িয়েছেন। সাংবাদিকের বেতন হচ্ছে না, সাংবাদিকদের চাকরিচ্যুত করা হয়েছে, সবার আগে রুহুল আমিন গাজী সেখানে গিয়ে হাজির হয়েছেন। এটা আমাদের মধ্যে খুব কম নেতার মধ্যে এই গুণটি লক্ষ্য করা যায়। সাংবাদিক জীবনে তিনি কখনো কোনো অপশক্তির কাছে মাথা নত করেননি। সত্যি কথা বলতে কি, সাহসী সাংবাদিক হিসেবে গাজী ভাই ছিলেন অতুলনীয়। তিনি যেই মাপের নেতা ছিলেন এবং জাতীয় পর্যায়ে নেতাদের সাথে যে পরিমাণ ওনার সম্পর্ক ছিল, ইচ্ছা করলে এই সাংবাদিকটা ব্যবহার করে তিনি অনেক অত্যাধিকার মালিক হতে পারতেন। সেটা কিন্তু অনেক হয়েছে, কিন্তু গাজী সে কথাটি তিনি সবসময় আকর্ষণে থাকতেন। সাদাকে সাদা, কালো বলার যে সাহস সাংবাদিকতার জন্য প্রয়োজন, সেটা রুহুল আমিন গাজীর মধ্যে ছিল, যার কারণে তাকে কারাবরণ করতে হয়েছে। অত্যন্ত সুস্থ রুহুল আমিন গাজী হয়ে আমরা জানেন জগৎটাকে গ্রেফতার করা হয়। আমরা বিবৃতি দিলাম, আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, দুর্ভাগ্য হলো সত্য এত সুস্থ একটা রোগীকে সেটা মায়া দেখান। আমরা সরকার কর্তৃক তৎকালীন সাংবাদিকদের কাছেও ধর্ণা দিয়েছে, চেষ্টা করেছে, তাদেরকে একটু চেষ্টা করেছে, কিন্তু শেখ হাসিনার কারণে সেদিন রুহুল আমিন গাজী ভাইকে আমরা মুক্ত করে রাখতে পারি। এর মূল কারণ ছিল রুহুল আমিন গাজী ছিলেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন। রুহুল আমিন গাজী তো আপোষ করে চললে সরকারের সাথে, তাহলে জেলে যেতে হতো না, এর সামনে মুক্তি পেতেন। যেহেতু তিনি হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, সাংবাদিকদের দাবি আদায়ের প্রশ্নে সোচ্চার ছিলেন, বিশেষ করে আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে সাগরুনে হত্যার ব্যাপারে রুহুল আমিন গাজী অত্যন্ত সোচ্চার ছিলেন। তিনি মারা যাওয়ারও অল্প কিছুদিন আগেও প্রেস ক্লাবের সামনে আমরা সাগরুনে হত্যার বিচারের দাবিতে একটা সমাবেশ করেছিলাম, যে সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেছিলেন। জেল থেকে বের হওয়ার পর আপনারা দেখেন, আমরা দেখেছি জেল থেকে বের হওয়ার পর অধিকাংশ নেতা চুপ করে যেতেন, হয়তো বই অথবা আপোষকারী মনোভাবের কারণে। কিন্তু রুহুল আমিন গাজী জেলখানে বের হয়ে কয়েকটা দিন হসপিটাল ছিলেন, এরপরে কিন্তু রাজপথে নেমে এসেছেন। আমাদের প্রতিটা সংগ্রামে তিনি সামনে কাতারে ছিলেন। যেখানে আমি আবার বই ভর্তি হচ্ছে, বই দিচ্ছে না, যেখানে সামাজিক চাকরিচ্যুত হচ্ছে, যেখানে সামাজিক বেতন পাচ্ছে না, অন্যরা গেল কি গেল না তিনি দেখতেন না, তিনি কিন্তু আগেই ছুটি যেতেন সেখানে দাবি আদায়ের জন্য। গাজী ভাই এসব প্রশ্নে যখন এগিয়ে যেতেন, তার পিছনে কি আছে না সেটা কিন্তু দেখতেন না, উনি সামনে এগিয়ে যেতেন। 50 জনের মিটিংয়ে যেমন বক্তৃতা করতেন, 50,000 লোকের মিটিংয়ে তিনি বক্তৃতা করতেন। কি আছে নাই, ফুট করে ক্লাবের সামনে প্রোগ্রামটা হয়তো লোকজন হয়নি, 20-25 জন চলো রাস্তায় নেমে যেতেন। এখন আমরা এরকম ত্যাগী নেতা খুব কমই দেখি। শেখ হাসিনা পলায়নের আগে যখন ভয়ঙ্কর রূপ ধারণ করলেন, নির্বিচারে শতদের হত্যা করলেন, ঢাকার রাজপথ লালে লাল হয়ে গেল রক্তে। সেই সময় 4 তারিখ হাসিনার সমাপ্তির আগের দিন আমরা জাতীয় প্রেসক্লাবের সামনে পেশাজীবীদের একটা সমাবেশের আহ্বান করেছিলাম। প্রায় 2000 পেশাজীবী সেদিন জড়ো হয়েছিল। গাজী ভাই কিন্তু তখন অসুস্থ। এই অসুস্থ অবস্থায় 4 তারিখে তিনি প্রেস ক্লাবের সামনে
অনুষ্ঠানের পুরো ভাগে উপস্থিত ছিলেন এবং সে অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন দুই দিক থেকে ঘুরিয়ে আটকে আসছেন। একদিকে ছাত্রলীগ যুবলীগের গুন্ডা, আরেকদিকে হাসিনা সেই পুলিশ এবং ঠেঙ্গারের বাহিনী গুলি ছুটছিল টিয়ার মার্শালের একটা রণক্ষেত্রে পরিণত হয়ে গেছে তাদের সঙ্গে। সেদিন রুহুল আমিন গাজী সেখানে দাঁড়িয়ে যে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন এটা ভুলার নয়। সেদিন সারা বাংলাদেশে কোথাও কাউকে নামতে দেওয়া হয়নি, প্রেস ক্লাব শহরে পেশাজীবীরা নেমেছিলেন রুহুল আমিন গাজীর নেতৃত্বে। আজকে এই সরকার ফেসিবাদের পথে সরকার যে ক্ষমতা সেই পিছনে রুহুল আমিন গাজীর অবদান কম নয়। 2013 সালের একটা ঘটনার কথা বলি, এখানে আব্দুল ভাই ভালো করে সেটা জানবেন, শিকদার ভাই জানবেন। চীনমৈত্রী সম্মেলন করতে পেশাজীবীদের একটা কনফারেন্স ছিল, 144 দাঁড়িয়ে করেছে সরকার, প্রোগ্রাম করতেই দিবে না। সবাই একটু প্রোগ্রাম হবে, একটু হবে না, করবেই করবে,